নমস্কার। ফান্ডাদার আরও একটা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং চোখ খুলে দেওয়া ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাথমিকভাবে মনে হয়েছিল যেভাবে ইলেকশন কমিশন এই এসআইআর পরিচালনা করছে তাতে করে এই রায় তাদের জন্য একটা শিক্ষা। শাসক দলের জয়োল্লাসও সেদিকে ইঙ্গিত করছিল। কিন্তু পরে এই রায় আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করে দেখছি যে আসলে সুপ্রিম কোর্ট দুটো থাপ্পড় মেরেছে, একটা ইলেকশন কমিশনকে আর একটা রাজ্য সরকারকে। এমনকি সুপ্রিম কোর্টের রায় এই রাজ্যকে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে দিল বলে যে দাবি রাজ্যের বিরোধী দলের পেটোয়া মিডিয়াগুলো করছিল তাকেও একদম উড়িয়ে যাওয়া যাচ্ছে না। কেন এ কথা বলছি? সব বলবো এই ভিডিওতে। বিশ্লেষণ করে দেখাবো যে বাধা দিতে গিয়ে কেন বিপদে পড়ে গেল শাসক দল, আর কেন স্বস্তিতে নেই নির্বাচন কমিশনও। তাহলে চলুন এই সুপার ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের চোখ খুলে দেওয়া সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক বা হাইপ করে সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। আমরা জানি যে মামলাটা হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের কিছু নির্দেশ আছে, সেই নির্দেশে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলছি এসআইআর, তার তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনে, এরকমই শুনানি পর্বে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবারে শীর্ষ আদালত এ সংক্রান্ত একটা 10 দফা নির্দেশিকা প্রকাশ করেছে, যেটা ডিটেল নির্দেশিকা 10 দফা। সেই 10 দফা নির্দেশিকা নিয়েই আমরা কিন্তু এখানে কথা বলছি। দেখে নিই তাতে কি বলা হয়েছে। তাতে যেটা বলা হয়েছে, তাতে কি প্রথম কি নির্দেশ দেওয়া হয়েছে? প্রথম যে নির্দেশ দেওয়া হয়েছে যে তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত যে তালিকা, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ভবন, ব্লক অফিসে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসগুলিতে এই তালিকা প্রকাশ করতে হবে। এমনভাবে প্রদর্শন করতে হবে যাতে সাধারণ মানুষ দেখতে পান। আমি জানি না যে কেন ইলেকশন কমিশন এটা আগেই করলো না, কারণ এই যে মানে সাধারণ লোক, তাদের কাছে নোটিশটা না আসলে তারা তো বুঝতেই পারছে না যে তাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক বা আগের আনম্যাপড ভোটার হোক কোনো ক্ষেত্রেই মানে ছিল কি না। লোককে যদি আগে থেকে জানিয়ে দেওয়া যায় বা বিএলও নোটিশটা সার্ভ না করা পর্যন্ত, যেমন আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি বিএলও নোটিশ সার্ভ না করা পর্যন্ত আমি জানতেই পারছিলাম না যে আমার নামে নোটিশ আছে। এটা তো একটা প্রিপারেশনেরও ব্যাপার। সুতরাং এই নির্দেশটা সুপ্রিম কোর্টের সেটা কিন্তু ইলেকশন কমিশনের জন্য একটা শিক্ষা। সুতরাং এই নির্দেশের মধ্যে আমার তো মনে হয় যে এই নির্দেশ বেসিক্যালি রাজনৈতিক দলগুলোকে স্বস্তি তো দেবেই, তার সঙ্গে সাধারণ লোকদেরও অনেক স্বস্তি দেবে। যারা শুনানিতে ডাক পাবেন বা পেতে পারেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা স্বস্তিদায়ক। সুতরাং এই নির্দেশটা এটা কিন্তু বেসিক্যালি ইলেকশন কমিশনকে একটা শিক্ষা দেওয়া যে তোমাদের এটা করা উচিত ছিল, তোমরা এটা করলে না, সেই জন্য আমাদের এই নির্দেশ দিতে হচ্ছে, পরিষ্কার। এবং এই মামলাটা করা হয়েছিল বলেই কিন্তু এই ব্যাপারটা এসছে। সুতরাং এই মামলাটা হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু এই মামলার জয় হিসেবেই আমাদের দেখতে হবে। এবারে আসি এর পরের দ্বিতীয় নির্দেশে। দ্বিতীয় নির্দেশ কি? দ্বিতীয় নির্দেশ হচ্ছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন। এমনকি এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট বা বিএলও হতে পারে, তবে এর জন্য স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতিপত্র থাকতে হবে। এবং এখানে প্রসঙ্গত শাসক দলের তরফে বারবার বিএলএদের অংশগ্রহণের দাবি তোলা হয়েছিল। অর্থাৎ এই যে মামলাটা হয়েছিল, যেটা শাসক দল করেছিল, সেই মামলার
কিন্তু মানে তারা চেয়েছিল যে বিএলএরা শুনানিতে থাকুক, অ্যাটলিস্ট সেই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টও নির্দেশ দিল যে হ্যাঁ থাকতেই পারে, অন্য কেউও থাকতে পারে, বিএলএই থাকতে হবে এরকম ব্যাপার নেই, তবে যে কোনো ভোটার চাইলে তার প্রতিনিধিও পাঠাতে পারেন। আমরা অনেক এরকম কমেন্টস পেয়েছি যে বাইরে থাকে ছেলে বা মেয়ে বা পরিযায়ী শ্রমিক, তারা বাইরে কাজ করেন, তারা কিভাবে আসবেন, তারা শুধু এটার জন্য আসতে হবে? তো তারা যে কোনো একটা অনুমতিপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দিলেন বা টিপছাপ দিয়ে পাঠিয়ে দিলেন, সেটা নিয়ে যে কেউ গিয়ে নথি জমা করে আসতে পারে। সুতরাং এই ব্যাপারটাও মানে এইগুলো আমি আবারও বলছি, আমি এর আগে মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কমেন্টটা অনেকেই বলেছিলেন সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন বাদরামি করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো ইলেকশন কমিশনের মতন একটা সংস্থা, তাদের তো আগেই ভাবা উচিত ছিল, এগুলো, তাহলে পরে এই ব্যাপারগুলো তৈরি হতো না। সুতরাং এইগুলো কিন্তু এই 2 নম্বর নির্দেশও ইলেকশন কমিশনের জন্য কিন্তু একটা শিক্ষা। এবারে আমরা আসি এর পরেরটা 3 নম্বর। তৃতীয় নির্দেশ কি? তৃতীয় নির্দেশ হচ্ছে সমস্ত রকম নথি ও কাগজ বা কারো কোনো আপত্তি থাকলে তা পঞ্চায়েত অফিস অথবা ব্লক দপ্তরেই জমা দেওয়া যাবে। আগে ছিল শুনানির সেন্টারে এসে দিতে হবে, সেটা অনেকের ক্ষেত্রে দূর হয়ে যাচ্ছিল। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে একটা লোককে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য অত দূর থেকে সে যদি জানে যে তার সমস্ত নথি রয়েছে, সে শুধু নথিটা জমা দেবে, তাহলে সেই জমা দেওয়ার কাজটা ব্লক দপ্তরে বা পঞ্চায়েত অফিসেই করে নেওয়া হোক, তাহলে পরে তাকে আর অত দূরে যাতায়াত করতে হয় না। সুতরাং এইটাও রাজনৈতিক দলগুলোকে যেমন স্বস্তি দিচ্ছে, তেমন সাধারণ মানুষকেও অনেক স্বস্তি দিচ্ছে। তৃতীয় নির্দেশ হয়ে গেল। এবারে আমরা আসি চতুর্থ নির্দেশে। এই চতুর্থ নির্দেশে এইটা আরো সাধারণ লোককে অনেক স্বস্তি দেবে, বিশেষ করে যারা শুনানিতে ডাক পাচ্ছেন। বলা হয়েছে পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে তালিকা প্রকাশের দিন থেকে অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে। যারা এখনো দাবি, নথি বা আপত্তি জমা দেননি তাদের জন্য এই বন্দোবস্ত। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আপনি মানে তালিকা তো টানিয়ে দিলেন, কিন্তু সেই তালিকা টানানোর পরেও 10 দিন আপনাকে সময় দিতে হবে। ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে যে ইলেকশন কমিশনকে 10 দিন সময় দিতে হবে সেই মানে ওই তালিকা টানানোর পরে তার জন্য দাবি হোক, নথি হোক বা আপত্তি হোক, সেটা জমা দেওয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট। তার মানে কি দাঁড়ালো? এই সমস্ত নির্দেশগুলো কিন্তু ইলেকশন কমিশনের কাছে একটা শিক্ষা, সাধারণ লোকের জন্য একটা স্বস্তি, এবং যে রাজনৈতিক দল বা যারা এই মামলা করেছিলেন তাদের কিন্তু জয়। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এর ফলে কি হলো? সাধারণ লোকের হয়রানি কমলো। তারা ধরুন কেউ জানেই না যে তার নাম আসবে কিনা, সে কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারছে না, তার কোথাও যাওয়ার থাকলে সে যেতে পারছে না। তো আমি যদি জেনে যাই যে আমার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নেই, তাহলে ইটস ওকে, আমি আমার প্রোগ্রাম করতে পারি, তার মানে আমার সব ঠিক আছে। আর আমার নাম যদি থাকে তাহলে সেটাও আমি জেনে নিলাম আমার নাম আছে, তাহলে আমাকে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হোক যাই হোক সেগুলো জোগাড় করতে হবে। এমন হতে পারেন তিনি দূরে থাকেন, তার কাছে কাগজ আছে, সেই কাগজটা কুরিয়ার করে বাড়িতে পাঠাতে হবে। সুতরাং এই ব্যাপারগুলো কেন ইলেকশন কমিশন আগে থেকে করলো না, এটাই ধোঁয়াশা। তো এই ব্যাপারগুলো হওয়ার জন্য পুরো জিনিসটা কিন্তু অনেক বেশি, যাকে বলে সাধারণ লোকের জন্য অনেক বেশি স্বস্তির হলো, তাদের কিন্তু হয়রানির শিকার অনেক কম হতে হবে। সুতরাং আমরা এটা বলতেই পারি, মানে সুপ্রিম কোর্টকে একটা থ্যাঙ্কস যে তারা এই ব্যাপারগুলো করেছে। ইলেকশন কমিশনের এগুলো করা উচিত ছিল, তারা করেনি, এবং সুপ্রিম কোর্ট সেই ব্যাপারটাকে দেখেছে, দেখে সেই সাধারণ লোককে স্বস্তিটা দিয়েছে। এবং যারা এটা তো একটা মামলার মানে এগেনস্টে নির্দেশ, সুতরাং সেই মামলা যারা করেছেন তাদেরকেও কিন্তু একটা থ্যাঙ্কস জানানো উচিত সাধারণ লোকে। এই অবধি হয়ে গেল 4 নম্বর। কিন্তু চাকা ঘুরতে শুরু করলো এই 5ম নির্দেশ থেকে। এখন অবধি যারা মামলা করেছিলেন তারা লাফিয়েছিলেন, কিন্তু 5ম নির্দেশটায় এসে আস্তে আস্তে দেখা যেতে লাগলো যে এখানে কিন্তু রাজ্য সরকারকেও সুপ্রিম কোর্ট ইকুয়ালি অ্যাকাউন্টেবল বা
তাদের প্রতি তাদেরকেও একটা দায়িত্ব বা নির্দেশ দেওয়া হচ্ছে। পঞ্চম নির্দেশে কি বলা হচ্ছে? বলা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে, যাতে পঞ্চায়েত এবং ব্লক দপ্তরে নথি গ্রহণ ও শুনানির কাজ সুষ্ঠুভাবে করা যায়। আপনারা যারা এসআইআর নিয়ে মানে বহুদিন ধরে এই খবরগুলো দেখছেন বা শুনছেন, তারা জানেন প্রথম সমস্যা শুরু হয় এই কর্মী নিয়োগ থেকে। ইলেকশন কমিশন যতজন কর্মী চেয়েছিলেন এবং যে ধরনের কর্মী চেয়েছিলেন নিয়োগ করতে, রাজ্য সরকার কিন্তু সেই ধরনের কর্মী বা সেই সংখ্যক কর্মী দিতে চায়নি। ইলেকশন কমিশন বলেছিল যে বিএলও যারা থাকবেন তারা রাজ্য সরকারি কর্মচারী হতে হবে, কিন্তু বহু ক্ষেত্রে এরকম দেখা গিয়েছিল, বিশেষ করে প্রথম দিকে, যে কন্ট্রাকচুয়াল যারা কর্মী রয়েছেন তাদেরকেও বিএলও হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং অন্যান্য কাজেও তাদেরকে রাখা হয়েছিল। সুতরাং এই যেখান থেকে কর্মী মানে এবার রাজ্য সরকারের কর্মী যারা রয়েছেন তাদেরকে ইলেকশন কমিশন চাইছে, আর রাজ্য সরকার সেটা দিতে চাইছে না, তারা বলছে কর্মী শর্ট আছে। এই দুয়ের টানাপোড়েন এর জন্যই কিন্তু কর্মী নিয়োগের ব্যাপারটা বাধাপ্রাপ্ত হয়েছিল প্রথম থেকে। সুতরাং এই নির্দেশটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া যে তাদের কিন্তু কর্মী দিতে হবে। সুতরাং এইখান থেকে প্রথম যে সংঘাতের জায়গা তৈরি হয়েছিল, সেই সংঘাতের জায়গায় এবার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ বেসিক্যালি নির্বাচন কমিশনের ফরে যেতে শুরু করলো। এর আগের অবধি যারা মামলা করেছিলেন তারা থামস আপ দিয়েছিলেন, কিন্তু এখান থেকে এইটা অ্যাকচুয়ালি থামস আপ নয়, কিন্তু এর পরে যে পয়েন্টটা এসছে, অর্থাৎ যেটা ষষ্ঠ নির্দেশ, সেই ষষ্ঠ নির্দেশে কি বলছেন সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট বলছে প্রয়োজনীয় কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্যের জারি নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে প্রত্যেক জেলা শাসককে। ভালো করে বুঝুন, এইখান থেকে কিন্তু আরও চেঞ্জ আসতে শুরু করলো। বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, নির্বাচন কমিশন একটা নির্দেশ জারি করে। নির্বাচন কমিশন প্রথম থেকেই বলেছিল, যেমন ধরুন রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচন কমিশন প্রথম থেকেই বলেছিল রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কাজটা করাতে হবে, কন্ট্রাকচুয়াল কর্মী চলবে না। এখন নির্বাচন কমিশন যে নির্দেশটা জারি করে, নর্মালি রাজ্য সরকার সেই নির্দেশেরই একটা রেপ্লিকা দিয়ে দেয়, কারণ সেটা না হলে তো নির্বাচন কমিশনের নির্দেশ না মানার দায়ে পড়তে হবে, সুতরাং দিয়ে দেয়। কিন্তু জেলা শাসকরা তারা কিন্তু অনেক সময় সেই নির্দেশ যথাযথভাবে পালন করেন না, যার ফলে ওই গোলটা বাঁধে। যেমন ওই কন্ট্রাকচুয়াল মানে কর্মী নিয়োগের ক্ষেত্রে গোলটা বেঁধেছিল। নির্বাচন কমিশন বলেছিল রাজ্য সরকারের কর্মী, আর কিন্তু আলটিমেটলি জেলাতে যারা রিক্রুট হয়েছিলেন তারা কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মী। তো এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছিল, সেই ডিফারেন্সটা কিন্তু এবারে রাখা চলবে না। অর্থাৎ জেলা শাসকরা এবার লায়াবেল হয়ে গেলেন, প্রত্যেক জেলা শাসক। যে ইলেকশন কমিশন যে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ যদি জেলা শাসক না মানেন, তাহলে জেলা শাসক নিজে তার জন্য রেসপন্সিবল। এই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু জেলা শাসককে দেওয়া হলো, যেটা একদমই রাজ্য সরকারের ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। এইখান থেকে কিন্তু এবার আস্তে আস্তে সংঘাত বাড়ছে। সপ্তম নির্দেশে কি বলছে? বেশ গরম গরম লাগছে, শীত এবার বিদায় জানাতে চলেছে। এবার এই গরম কাপড় আলমারিতে তুলে এসির দিকে হাত বাড়ানোর পালা। কিন্তু এসির সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুকটা দুরু দুরু শুরু হয়ে যায়। এবার বিল কত আসবে এই ভেবে। নতুন এসি কেনার সময়ও আমরা খুঁজতে থাকি কোন এসিতে বিল কম আসবে সেটা। তাই আপনাদের জন্য আমরা কোন এসি কিনবেন, কিভাবে এসি চালালে কম বিল আসবে, কিভাবে এসি ইনস্টল করলে 15-20 বছর আর চিন্তা করতে হবে না, এই সব কিছুর ওপর ভিডিও নিয়ে এসেছি এবং আসছি এবং আসবো। দেখে নিন, তাহলে আর ঠকবেন না। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইল। এবারে চলুন আবার ভিডিওতে ফিরি। সপ্তম নির্দেশটাই হচ্ছে সবচেয়ে গণ্ডগোলের। বলছে যে এই প্রক্রিয়ায় যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা না হয়
তা দেখতে হবে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে হবে। এই জায়গাটাতেই মূল গণ্ডগোলটা তৈরি হচ্ছে, কারণ এইটাই তো মেন সমস্যা। এবারে হিয়ারিং আসবে, এবার হিয়ারিং আমরা অলরেডি দেখেছি প্রচুর জায়গায় প্রচুর সমস্যা হচ্ছে। কোনো জায়গায় বুথ ভাঙচুর হয়েছে, কোনো জায়গায় হিয়ারিং সেন্টারে কি বলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় মানে লার্জ স্কেলে গন্ডগোল পাকানোর চেষ্টা করা হয়েছে। তো এইগুলো করা হয়েছে। এবার এইগুলোতে টোটালি রাজ্য সরকারকে বা রাজ্যের প্রশাসনকে অ্যাকাউন্টেবল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এর পরেই, এই নির্দেশের পরেই কমিশন বলেছে যে যদি কোনো হিয়ারিং সেন্টারে গন্ডগোল হয় তাহলে সেই হিয়ারিং সেন্টারে কিন্তু এই এসআইআরের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেবে কমিশন। এই জায়গা থেকে ওই সম্ভাবনাটা তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে এই এসআইআরটাকে এমনভাবে প্ল্যান করা হয়েছিল না, মানে এখন আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে এমনভাবে টাইমিংটা প্ল্যান করা হয়েছিল যাতে কোনো গন্ডগোল হলে অটোমেটিক্যালি যে সময়ের মধ্যে নির্বাচন হয়ে নতুন রাজ্য সরকার গঠন করবে তার সেই সময়টা ভীষণ শর্ট। অর্থাৎ এসআইআরের থেকে ওই সময়টা এতটাই ছোট যে কোনো গন্ডগোল হলে যদি এসআইআরের ডেট পিছিয়ে যায় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং সেখানে রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে রাজ্য। এটা মেটিকুলাসলি প্ল্যান্ড, এবং সেই প্ল্যান অনুযায়ী এখন কিন্তু এইটা গন্ডগোল হয়ে যাচ্ছে। শাসক দল ওই প্রথম 5টা পয়েন্টে খুব ভালো অবস্থায় ছিল, কিন্তু এই পয়েন্টে এসে তাদের একটা মুশকিল হয়ে গেল। কি মুশকিল হলো? এখন যদি কোনো জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা হয় তাহলে পরে এসআইআর স্থগিত হবে, আর ওইখানে যদি কোনো একটা হিয়ারিং সেন্টারও যদি এসআইআর স্থগিত হয়ে যায় তাহলে সামগ্রিক এসআইআরের যে ফাইনাল লিস্ট সেটা পাবলিশ করতে দেরি হবে। আর যদি এসআইআরের ফাইনাল লিস্ট পাবলিশ করতে দেরি হয় তাহলে নির্বাচন পিছোতে হবে, আর নির্বাচন যদি পিছোতে হয় তাহলে পরে অটোমেটিক্যালি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং বিরোধী রাজনৈতিক দলের পেটোয়া মিডিয়াগুলো যে কথাগুলো বলছে এই পয়েন্টটার উপর বেস করেই কিন্তু বলছে, এবং এই পয়েন্টটা শাখের করাতের মতন হয়ে গেছে শাসক দলের জন্য। কেন? কারণ যদি স্মুথভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে দেওয়া হয় তাহলে পরে ভোট ব্যাংক হারানোর ভয়, আর যদি গন্ডগোল হয়, যদি কোনো চাপ তৈরি করা হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের ভয়। এবারে তারা এখন বুঝে উঠতে পারছে না যে কোন পথটা তাদের নেওয়া উচিত। কারণ আইন শৃঙ্খলার সমস্যাকে যদি কড়া হাতে হ্যান্ডেল করা হয়, যদি সম্পূর্ণ প্রক্রিয়া নির্বিঘ্নে করা হয় তাহলে পরে এসআইআর স্মুথলি বেরোবে, অর্থাৎ ইলেকশন কমিশন যেভাবে এসআইআরটা করতে চাইছে সেইভাবে হয়ে যাবে। আর যদি সেখানে কোনো জায়গায় আটকানো হয়, যদি কোনো গণ্ডগোল হয়, যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে পরে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, ফলে রাষ্ট্রপতি শাসন চলে আসবে। এই দুটোর মধ্যেই কিন্তু আটকে যাচ্ছে পুরো ব্যাপারটা, এবং এই খেলাটায় আলটিমেটলি কে জিতবে সেটা কিন্তু বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। খেলা হচ্ছে কিন্তু জিতবে কে, এইটা এই সপ্তম নির্দেশের ওপরই বেসিক্যালি পুরো দাঁড়িয়ে আছে। এসআইআর নির্বিঘ্নে হবে নাকি গন্ডগোল হবে? নির্বিঘ্নে হলে ভোট ব্যাংক হারানোর একটা ভয় কাজ করছে, আর যদি গন্ডগোল হয় তাহলে রাষ্ট্রপতি শাসনে ভোট হতে পারে এরকম একটা ভয় কাজ করছে। এইবার এইটা নিয়েই, এই সপ্তম নির্দেশটা নিয়েই মূলত সমস্যাগুলো তৈরি হচ্ছে। এর বাইরে আর কি আছে? অষ্টম নির্দেশ কি বলছে? অষ্টম নির্দেশ কিন্তু আবার বলছে কোনো ভোটারকে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে অথবা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও শুনানির সুযোগও দিতে হবে, যাতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা রাজনৈতিক দলগুলোকেও একটা প্লাস পয়েন্ট দিয়েছে এবং ভোটারদেরও। তার কারণ ধরুন একজন বয়স্ক ভোটার বা যিনি সেরকম পড়াশুনো জানেন না, তার কাছে কাগজপত্র আছে, তিনি হয়তো সেভাবে রিপ্রেজেন্ট করতে পারলেন না, সুতরাং তিনি কাউকে নিয়ে যেতেই পারেন, সেটা রাজনৈতিক দলের প্রতিনিধিও হতে পারে। সুতরাং সেই সুযোগটা কিন্তু সুপ্রিম কোর্ট এখন ভোটারদের দিয়েছে, যার ফলে ভোটাররা শুনানির সময়ও কোনো একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। সুতরাং এই সবগুলো নির্দেশ, অর্থাৎ মানে এই নির্দেশটাও কিন্তু এই মামলার জয় বলেই বিবেচিত হবে। আচ্ছা, আর কি বলেছে? নবম নির্দেশে বলেছে যে আধিকারিক নথি গ্রহণ বা শুনানি করবেন তাকে ওই বিষয়টি নিশ্চিত করতে হবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আপনি যখন নথি গ্রহণ করছেন তখন জানাতে হবে আপনাকে যে এই নথি আমি বুঝিয়া পাইলাম। অর্থাৎ সেই আধিকারিক যিনি নথিটা গ্রহণ করছেন তাকে আইদার একটি রসিদ দিতে হবে, অথবা বলা হচ্ছে যে ফটোকপিতে সিল দিয়েও তাকে গ্রহণ করার কথা জানাতে পারে কমিশন। এই ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয়নি যে রসিদ দিতে হবে কিনা, কিন্তু কিছু একটা দিতে হবে। হয় আপনাকে ফটোকপিতে সিল করে দিতে হবে, আর তা না হলে রসিদ দিতে হবে যে আমি এই জিনিস এই ভোটারের কাছ থেকে বুঝে পেয়েছি। সুতরাং এই ব্যাপারটা হলে কি হয়, ধরুন আপনি কাগজপত্র জমা দিয়ে আসলেন, এবার সত্যি সত্যি জমা পড়লো কিনা, ওটা কিছু মানে হলো কিনা, সেটা আপনাকে পরে আপনি গেলেন, ওনারা বললেন আপনি তো জমা দেননি, আপনার তো কাগজ নেই, তাতে আপনি ওই নথিটি দেখাতে পারেন, বা ওই যেটা সিল করাই যে সেটা দেখাতে পারেন, এই দেখুন আমি আমারটা জমা দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, কিন্তু এখানে একটা বলা হয়েছে, যদিও সাম্প্রতিক অতীতে বিহারে এসআইআর পর্বের সময় নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে নথি গ্রহণের রসিদ দেওয়ার কথা বলা হয়েছে। এই হচ্ছে বিহারের ক্ষেত্রে ঘটেছিল। সুতরাং এখানের ক্ষেত্রে আইদার রসিদ দেওয়া হবে, অথবা যে ওটার ফটোকপিতে বা জেরক্স কপিতে সিল করে নির্বাচন কমিশন তাকে ফেরত দেবে। তাহলে এই হলো নবম নির্দেশ। আর দশম নির্দেশ হচ্ছে, যেটা বহু লোকের সমস্যা হচ্ছিল, বলা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকে তা মাধ্যমিক পাস সার্টিফিকেটের বিকল্প নথি হিসেবে জমা দেওয়া যেতে পারে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে সুপ্রিম কোর্ট বলেছে তোমরা এটাকে বৈধ নথি হিসেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে এটা গ্রহণযোগ্য। এবং যদি তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে যদি এই অ্যাডমিট কার্ড 1/7/1987 আগে হয়ে থাকে, 1/7/1987 আগে যদি হয়, তাহলে পরে কিন্তু সেই নথিটা ওই সরকারি নথি হিসেবে 1/7/87 আগে সরকারি নথি হিসেবেও গণ্য হতে পারে। এবং সেই ক্ষেত্রে এটাও খুব সম্ভবত নাগরিকত্বের প্রমাণ হিসেবে বৈধ হবে, যদি 1/7/1987 আগে ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হয়ে থাকে। তাহলে এই 10টা নির্দেশের মাধ্যম দিয়ে বেসিক্যালি সুপ্রিম কোর্ট একদিকে যেমন ইলেকশন কমিশনকে একটা শিক্ষা দিয়েছে, তেমন রাজ্য সরকারকেও কিন্তু একটা বার্তা দিয়েছে যে তুমি যদি বেগরবাই করো, বা তোমরা দুজনের কেউ যদি বেগরবাই করো, তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি। কিন্তু সামগ্রিকভাবে যদি এখন দেখা যাচ্ছে, যদি সবগুলো নির্দেশকে আমরা একসঙ্গে করি, তাহলে কিন্তু মানে স্মুথ এসআইআর করার জন্য এখন কিন্তু শাসক দলের ওপরে চাপ অনেক বেড়ে গেল। কারণ স্মুথ এসআইআর যদি, কারণ রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয় তাহলেও এসআইআর স্মুথলি তারা করে নেবে, এবং এসআইআরকে আটকানো যাচ্ছে না। কিন্তু উল্টে এখন এসআইআরে গণ্ডগোল হলে রাষ্ট্রপতি শাসনে ভোটে যেতে হবে, সেই ভয়টা বেশি কাজ করবে। কারণ রাষ্ট্রপতি শাসন যদি একবার চলে আসে, তাহলে এসআইআর যেরকম হওয়ার কথা তার থেকে বরঞ্চ আরও বাজেভাবে হতে পারে, এরকম একটা আশঙ্কা তো তাদের থাকবেই। তার সঙ্গে যোগ হচ্ছে এটা, এবং এই দুটো মিলে কিন্তু বেসিক্যালি এখন দেখা যাচ্ছে যে শাসক দল বা রাজ্য সরকার কিন্তু একটু ব্যাকফুট। এবং আমি আপনাদের লাস্ট এটা দেখাচ্ছি যে কমিশন সূত্রের খবর, এ রাজ্যে প্রায় 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ম্যাপড ভোটার, আনম্যাপড ভোটার
এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি 3 নম্বর, যার মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে প্রায় 1,36,00,000 ভোটার। আর এই নির্দেশের পরে যদিও এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে এসে পৌঁছায়নি, কিন্তু বিএলএদের অলরেডি শুনানিতে থাকতে দিচ্ছেন কমিশনের কর্তারা। অর্থাৎ সুপ্রিম কোর্টের চাবুকটা ইলেকশন কমিশন খেয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে এখন ব্যাপার। সুতরাং এখন আমাদের ওয়াচ করতে হবে যে এর পরে কি হয়, কারণ এখন কিন্তু একদম টাই হয়ে গেছে। চাপ ইলেকশন কমিশনের ওপরেও আছে, চাপ রাজ্য সরকারের ওপরেও আছে, চাপ বিরোধী দলের ওপরেও আছে, চাপ শাসক দলের ওপরেও আছে। বিরোধী দলের অনেক কিছু কিন্তু খারিজ হয়ে গেছে এই 10টা নির্দেশের মধ্যে। ইলেকশন কমিশনকে শিক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকেও অ্যাকাউন্টেবল করেছে সুপ্রিম কোর্ট, যে তোমরাও কিন্তু বেগরবাই করতে পারবে না। সুতরাং এই রায়টাকে আমাদের ওয়েলকাম জানানো উচিত সুপ্রিম কোর্টের, এবং আমাদের এখন দেখতে হবে যে এর পরে কি হয়। আবারও বলছি, খেলা কিন্তু জমে গেছে। আর এই খেলার যাবতীয় আপডেট এবং রেজাল্ট এই চ্যানেলে আমি দিতে থাকবো। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন? সাবস্ক্রাইব করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর দেখতে থাকুন ফান্ডাদা। আপনাদের জীবন বদলে দেওয়া সব ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে বারবার ফিরে আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।